গল্পের শুরুতে আমরা আইরিস নামের একটা মহিলাকে দেখতে পাই। ছোট্ট ছেলেকে হারিয়ে এই জীবন তার আর রাখার কোনো ইচ্ছা নেই। একদিন মধ্যরাতে যখন তার হাজব্যান্ড শুয়েছিল, সে তাকে কিছু না বলেই সে কিছু একটা মনে করে তার ঘর থেকে একটা নাইফ নেয় আর চুপচাপ ঘর থেকে বেরিয়ে গাড়ি নিয়ে ড্রাইভ করতে থাকে জঙ্গলের দিকে। অনেকক্ষণ ড্রাইভ করার পর আইরিস একটা পাহাড়ের কাছে আসে। এইখানেই তার ছেলের কবর দিয়েছিল। ছেলের ফটোর কাছে বসে বেশ কিছুক্ষণ হতাশ হয়ে বসে ঘর থেকে নিয়ে আসা ওই ছেলেরই একটা খেলনা সেখানে রেখে আইরিস যায় পাহাড়ের একদম কর্নারে। এত কষ্টের সঙ্গে জীবন রাখার কোনো ইচ্ছাই তার নেই, কিন্তু সে এই কাজ করতো তার আগেই সেখানে একটা লোক চলে আসে। লোকটির নাম রিচার্ড। সে আইরিসকে জানায়, আমার কোনো ইচ্ছা নেই তোমাকে থামানোর, কিন্তু কয়েক বছর আগের কথা, আমিও একটা অ্যাক্সিডেন্টে আমার গার্লফ্রেন্ডকে হারিয়েছি। এই ঘটনার পর আমারও অবস্থা বেশ কয়েক মাস তোমার মতোই ছিল, কিন্তু যখন আমি বুঝতে পারি যেমনটা আমি তার জন্য ফিল করতাম ঠিক তেমনটাই আমার জন্য আমার ফ্যামিলির লোক করে, তাই সেদিন আমি এমন কিছুই করিনি যার জন্য আমার ফ্যামিলি কষ্ট পাক। যদিও এরকমটা আমি মনে করি, আর এখন আমি এখান থেকে যাচ্ছি। আমি চাই না আমার জন্য তোমার কোনো ডিস্টার্ব হোক। তুমি যেটা করছিলে তুমি করতে পারো। রিচার্ড সেখান থেকে চলে গেলেও আইরিসের মাথায় সে কথাগুলো বারবার ঘুরতে থাকে। তাই তার এই ডিসিশন ক্যান্সেল করে সে রিচার্ডের সঙ্গে হাঁটতে হাঁটতে গাড়ির কাছে চলে আসে। সেখানে রিচার্ডেরও একটা গাড়ি দাঁড়িয়েছিল। আইরিস যখন নিজের গাড়িতে ঢোকার জন্য দরজার কাছে যায়, রিচার্ড একদম তার পাশেই গাড়ি পার্ক করায়। সে কিছুতেই তার গাড়ির দরজাটা খুলতে পারে না। এটা দেখে রিচার্ড একটু স্মাইল করে গাড়ি থেকে বেরিয়ে আসে একটা ছাতা নিয়ে, আর বলে, দেখে আমি তোমাকে সাহায্য করছি। মেঘলা আবহাওয়া না থাকলেও রিচার্ডের হাতে ছাতা দেখে আইরিস বেশ অবাক হয়, কিন্তু আইরিসকে এর থেকে বেশি বুঝতে না দিয়ে রিচার্ড ওই ছাতায় লাগানো একটা ডিভাইসের মাধ্যমে আইরিসকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে ফেলে। আইরিসের হাত পা বেঁধে রিচার্ড তাকে নিচের গাড়িতে ওঠায়, আর কিছুক্ষণ গাড়ি চালানোর পর যখন আইরিসের জ্ঞান ফেরে, সে রিচার্ডকে একটুও বুঝতে না দিয়ে তার স্মার্ট ওয়াচের মাধ্যমে পুলিশ স্টেশনে কল করার চেষ্টা করে। কিন্তু বিষয়টা রিচার্ড বুঝতে পারে আর তাকে বলে, দুর্ভাগ্যবশত তোমার মোবাইল তোমার কাছে নেই, তাই যেটা করতে চাচ্ছ সেটা তো সম্ভব না। এই প্ল্যান তো কাজ করলো না। কিন্তু আইরিসের মাথায় আসে, রাতে বেরোনোর সময় ঘর থেকে নিয়ে আসা একটা নাইফ তো থাকার কথা তার কাছে। এবার সে সেটারই ব্যবহার করে হাতের বাঁধন কাটতে শুরু করে। কিন্তু এই শব্দ যাতে রিচার্ডের কানে না যায়, সে রিচার্ডকে তার গার্লফ্রেন্ডের কথা বলে তাকে ব্যস্ত রাখতে শুরু করে। ওপাশ থেকে রিচার্ড জানে, আমি জানি তুমি কি করতে চাইছো। এই কথা শোনা মাত্র আইরিস এক মুহূর্তের জন্য ভয় পেলেও রিচার্ড আবার বলে, আমি জানি তুমি আমার গার্লফ্রেন্ডের কথা বলে আমাকে ইমোশনাল করার চেষ্টা করছো, কিন্তু সেটা তো সম্ভব না। আর এর মধ্যে আইরিস তার হাতের বাঁধন কেটে এবার রিচার্ডের উপরে অ্যাটাক করে দেয়। ছুরির আঘাত থেকে রিচার্ড নিজেকে বাঁচিয়ে ফেললেও গাড়ির কন্ট্রোল তার হাত থেকে বেরিয়ে যাওয়ায় ওই গাড়ি গিয়ে ধাক্কা খায় এবার একটা গাছে, যে কারণে দুজনে বেশ একটু আহত হয়। এর পরেও বেশ কিছুক্ষণ দুজনে একে অপরের সঙ্গে লড়াই করে, কিন্তু একদিকে অ্যাক্সিডেন্ট, আবার দুজনের এই লড়াইয়ে দুজনের ধাক্কা এবার গাড়ির বাইরে এসে পড়ে। রিচার্ড এবার খালি হাতে থাকলেও আইরিসের কাছে ছিল একটা নাইফ। এটা দেখে রিচার্ড এবার তাকে বলে, তোমার কি আমাকে অতটাও বোকা মনে হয়? আমি অনেক আগেই তোমার গায়ে এমন একটা ইনজেকশন পুশ করেছি, হিসাব করে দেখলে তুমি আর 20 মিনিটের মধ্যে প্যারালাইজড হয়ে যাবে। এই কথা শুনে আইরিস তার ঘড়িতে একটা 20 মিনিটের টাইমার লাগিয়ে যেন তেন প্রকারে রিচার্ডের কাছ থেকে পালিয়ে আসে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে বুঝতে পারে তার শরীরে কেমন একটা যেন ফিল হচ্ছে। তারপরেও সে রিচার্ডের কাছ থেকে বাঁচার জন্য যেন তেন প্রকারে একটা গাছের গুড়ির নিচে সে লুকিয়ে পড়ে। ওদিকে রিচার্ডও তার পায়ের ছাপ ফলো করতে করতে এতক্ষণ এখানে চলে এসছে। রিচার্ড তাকে পার করে চলে যেত, কিন্তু এমন সময় আইরিসের গায়ে অনেক পোকা উঠে আসায় একটা হাঁচির কারণে রিচার্ড তাকে আবার দেখে ফেলে। কিন্তু রিচার্ড তখনও তার থেকে বেশ কিছুটা দূরে ছিল। যতক্ষণে সে আইরিসের কাছে আসতো তার আগে আইরিস তার শরীরকে মাটির সঙ্গে ঘষে ঘষে পাশেই থাকা নদীর জলে এসে নিজের শরীরকে ভাসিয়ে দেয়। রিচার্ড তাকে চেঁচিয়ে এটা তো বলে, দেখো আইরিস, বোকামি করো না, এই জলে তুমি ডুবেও মারা যেতে পারো, সেটা কেন ভাবছো না? কিন্তু ততক্ষণে আইরিসের আর কিছুই করার নেই। সে একটু ডুবে জল খেয়ে স্রোতের সঙ্গে ভাসতে ভাসতে নদীর একটা কিনারা সে ধরেই ফেলে। ঘড়ি দেখে সে বুঝতে পারে তার হাতে আর 1.5 মিনিটই আছে। এরপরেও আইরিস বেশ কষ্ট করে তার শরীরকে ঘষতে ঘষতে নদীর পাশেই দেখতে পাওয়া একটা ফার্ম হাউসের ভেতরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হাত পা শরীর তার সব কিছুই এবার কাজ করা বন্ধ করে দেয়। সে শুধু দেখতেই পারছিল, এর থেকে বেশি কিছু না। বেশ কিছুক্ষণ এভাবে পড়ে থাকার পর একটা বয়স্ক লোকের নজর পড়ে আইরিসের দিকে। লোকটি আইরিসকে অনেক কিছু জিজ্ঞাসা করলেও আইরিস তার মুখ দিয়ে কিছুই বলতে পারে না। লোকটিও বেশ বুদ্ধিমান ছিল। সে কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারে আইরিসের হাত পা মুখ না চললেও
সে শুনতে ঠিকই পাচ্ছে। তাই আইরিসকে সে এমনভাবে সমস্ত কোশ্চেন করতে থাকে যাতে সে চোখের পলক ফেলে তার উত্তর দিতে পারে। এই সমস্ত কিছুর পর বৃদ্ধ লোকটি আর দেরি না করে আইরিসের সাহায্যের জন্য তাকে তার ঘরে নিয়ে আসে। এমন সময় বৃদ্ধ লোকটি বুঝতে পারে তার ঘরের বাইরে কেউ এসছে, কিন্তু সে আওয়াজ শুনে আইরিস বুঝতে পারে এটা নিশ্চয়ই রিচার্ড। কিন্তু সে যে বৃদ্ধ লোকটিকে বলবে দরজা খুলো না, সেটাও সে পারছে না। তাই আইরিস তার চোখের পলক বারবার ফেলে বৃদ্ধ লোকটিকে সেটাই বোঝানোর চেষ্টা করে। বয়স্ক লোকটিও সেটা বুঝতে পেরে প্রথমে আইরিসকে একটা সোফার পেছনে লুকিয়ে ফেলে আর তারপর তার ঘরের দরজা ওপেন করে। ঠিক সত্যি বাইরে ছিল রিচার্ড। রিচার্ড বৃদ্ধ লোকটির সামনে এবার আরো একটা নতুন নাটক শুরু করে। রিচার্ড জানায় আমার ছোট্ট ছেলে মারা গেছে আর সেই শোকে আমার স্ত্রী এখন প্যারালাইজড, আর এখন আমি তাকে খুঁজেও পাচ্ছি না। কিন্তু এই কথা শুনে বয়স্ক লোকটি তাকে কিছুতেই বিশ্বাস করে না। সে রিচার্ডকে বলে তুমি ফোন কেন করছো না তোমার স্ত্রীকে? এই কথা শুনে রিচার্ড জানায় জঙ্গলে আমার ফোনটাও কোথাও হারিয়ে গেছে, আমি জানি না। সে এবার সত্যি এটাই ভাবতে থাকে যে রিচার্ডই সত্যি কথা বলছে। কিন্তু এমন সময় রিচার্ডের পকেটে বেজে ওঠে ফোন। বয়স্ক লোকটি এবার বিষয়টা পুরোপুরি বুঝতে পারে, এই সবই তার নাটক। বয়স্ক লোকটি ভালোভাবে রিচার্ডকে বলে তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও। কিন্তু রিচার্ড এবার তার নাটক বন্ধ করে তাকে বলে দেখো আমি জানি তুমি ওকে দেখেছো, আর সত্যি সত্যি বলো ও কোথায়। আর এই বলতে বলতে বয়স্ক লোকটিকে পুলিশের কাছে কল করতে দেখে সে এবার অ্যাটাক করে দেয় লোকটির ওপর। কিন্তু রিচার্ড এটা স্বপ্নেও ভাবতে পারেনি গ্রাম্য এলাকায় থাকা এই বয়স্ক লোকটির গায়ে এতটা শক্তি। অনেকক্ষণ মার খাওয়ার পর রিচার্ড যখন দেখতে পায় বয়স্ক লোকটি একটু তার থেকে দূরে গিয়েছে, ওই ঘরের পাশেই পড়ে থাকা একটা ছুরি দেখতে পেয়ে রিচার্ড এক মুহূর্ত দেরি না করে ওই ছুরি বৃদ্ধ লোকটির পায়ে ঢুকিয়ে দেয়। আর শুধু এটুকুই না, ওই ছুরি ব্যবহার করেই রিচার্ড আবারও লোকটির পেটে আঘাত করে। এবার এই আঘাতে বৃদ্ধ লোকটি এবার লুটিয়ে পড়ে মেঝেতে। সোফার ওপাশ থেকে আইরিস এই সমস্ত কিছু দেখছিল। তার জন্য বৃদ্ধ লোকটির আজ এই অবস্থা হলো, কিন্তু সে কিছুই করতে পারছে না। কিন্তু এদিকে রিচার্ড চায় না কোনো পুলিশ কেসে জড়াতে, তাই তার এখানে আসার সমস্ত ডিটেলস মেটানোর জন্য ঘরের বিভিন্ন জায়গায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে সে বেরিয়ে যায় বাইরে। কিন্তু আইরিস মরতে চায় না। সে কি করবে ভেবে না পেয়ে তার আঙুলের কাছে আসা একটা দড়ি সে বারবার টানতে থাকে। আর ওই দড়িটা ছিল জানালার কভারের, যেটা বারবার টানার কারণে বিষয়টা বাইরে থেকে এবার রিচার্ড দেখতে পায়। আর যখন ওই ঘরে আরো একবার এসে সোফা সরায়, ফাইনালি সে খুঁজে পায় আইরিসকে। রিচার্ড সময় নষ্ট না করে আইরিসকে ওই বৃদ্ধ লোকটিরই একটা গাড়িতে ওঠায়। আইরিস সহ ওই গাড়ি নিয়ে রিচার্ড আরো একবার বেরিয়ে পড়ে জঙ্গলের দিকে। এমন সময় রিচার্ডের কাছে কল আসে একটা ছোট্ট বাচ্চার। আইরিস কিছু মুখে না বলতে পারলেও সে এখনো শুনতে স্পষ্ট পারছিল। সে বুঝতে পারে এটা আর কেউ না, রিচার্ডের মেয়ে, যে কলের ওপাশ থেকে বলে বাবা আমি তোমাকে খুব মিস করছি, আমি আর মা খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে দেখা করতে চাই। রিচার্ড তার মেয়েকে একটা কাজের বাহানায় বারবার তাকে না বলতে থাকে, আর ওপাশ থেকে মেয়ে তার বাবার সঙ্গে দেখা করার জন্য জেদ করতেই থাকে। আর ড্রাইভ করার সময় এভাবে ফোনে কথা বলতে বলতে হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হতে হতে রিচার্ড বেঁচে যায়। কিন্তু এখন প্রবলেম, গাড়ির ফিউল প্রায় শেষ। কিছুক্ষণের মধ্যে রিচার্ড একটা পেট্রোল পাম্প দেখতে পেয়ে সেখানে গাড়ি ঢোকায় আর আইরিসকে বসিয়ে রেখে তার মাথায় টুপি এমনভাবে রাখে যাতে পার্শ্ববর্তী কেউ কোনো রকম সন্দেহ না করে। আইরিস তার পুরো গায়ের জোর লাগিয়ে হাতটা নড়ানোর একটু চেষ্টা তো করে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। তখনই সে গাড়ির বাইরে একটা ছোট্ট ছেলেকে দেখতে পায়, যার বয়স অনেকটা তার ছেলের মতোই। আরো একবার আইরিসের তার ছেলের কথা মনে পড়তে শুরু করে। বাইরে থেকে ওই ছোট্ট ছেলেটাও আইরিসকে এইভাবে ইমোশনাল ভাবে বসে থাকতে দেখে কিছু একটা সন্দেহ করে। তখনই পেছন থেকে ওই বাচ্চাটির মা এসে তাকে সেখান থেকে নিয়ে যায়, কারণ ওই মহিলাও বুঝতে পারে কিছু তো একটা প্রবলেম এখানে আছে, আর সে তার ছেলেকে এভাবে প্রবলেমে জড়াতে চায় না। তাই মহিলাটি সেখান থেকে চলে গেলেও রিচার্ড আবারও গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর মহিলাটি পুলিশকে কল করে সমস্ত কিছু বলে এই গাড়ির নম্বর দিয়ে দেয়। এদিকে রিচার্ডও বেশ কিছুক্ষণ ড্রাইভ করার পর সেই জায়গায় চলে আসে যেখানে সে নিজের গাড়ি ছেড়ে গেছিল। যেহেতু তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই এই পিকআপ ট্রাকের মাধ্যমে তার গাড়ি এখন টানতে টানতে এখান থেকে সরাতে চাইছে, যাতে এই গাড়ি ধরে পুলিশ তার কাছে না পৌঁছায়। কিন্তু বেশি কিছু রিচার্ড করতো তার আগেই সেখানে চলে আসে পুলিশ। কিন্তু রিচার্ড এতে একটু ভয় না পেয়ে একদম কনফিডেন্সের সাথে পুলিশ অফিসারকে বলে, অফিসার তোমার কোথাও ভুল হচ্ছে, আমাদের কোনো প্রবলেম নেই, আমি তো জাস্ট আমার ওয়াইফকে নিয়ে ঘুরতে এসেছিলাম। পুলিশটিও বলে আচ্ছা যদি সেরকমটাই হয় তাহলে আমি কি তোমার ওয়াইফের সঙ্গে একবার কথা বলতে পারি? কিন্তু রিচার্ড তাকে বলে তুমি চেষ্টা করতে পারো, কিন্তু প্রচন্ড ড্রিঙ্ক করে ফেলায় আমার মনে হয় না তোমার সঙ্গেও কথা বলতে পারবে। আইরিস এবার বুঝতে পারে তার কাছে এই একটা সুযোগ, আর এটাও যদি সে হাতছাড়া করে
তাহলে তার সঙ্গে কি হবে সে নিজেও জানে না। তাই সে তার পুরো গায়ের জোর ব্যবহার করে পুলিশকে আধো ভাবে বোঝানোর চেষ্টা করে, হেল্প মি। এবার অফিসারও একটুখানি এদিক ওদিক তাকাতে গাড়ির মধ্যে সেই ইঞ্জেকশন দেখতে পায়, যার কারণে আইরিসের এই অবস্থা। এদিক থেকে রিচার্ডও বুঝতে পারে এবার বিষয়টা তার হাত থেকে বাইরে যাচ্ছে, আর একটা খুন তো সে করেই ফেলেছে, আর একটা করতে ক্ষতি কি, এই ভেবে সে অ্যাটাক করে দেয় এবার পুলিশ অফিসারের উপরেও। অফিসার আত্মরক্ষার জন্য একটা সময় গান তো বের করে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। রিচার্ড তার মাথায় এত জোরে আঘাত করে যে অফিসারটির আর কিছু করারই ক্ষমতা থাকে না। তারপরেও বেশ কিছুক্ষণ অফিসারকে মেরে তাকে সেখানেই শেষ করে ফেলে। প্রথমে তো তাকে তারই গাড়িতে রাখে, আর তারপর গাড়ির চারিদিকে অয়েল ফেলে অফিসার সহ গাড়িকে সেখানেই জ্বালিয়ে দেয়। আইরিস এবার পুরোপুরি ভেঙে পড়ে। আইরিসের বডি থেকে ওষুধের ইফেক্ট ধীরে ধীরে কম হতে থাকলেও সাহায্যের আশা সে এবার পুরোপুরি ছেড়ে দিয়েছে। এখন আইরিস কথা বলতে পারছিল, তাই রিচার্ডকে ইমোশনাল করার জন্য তাকে তার ছোট্ট মেয়ের ব্যাপারে কথা বলতে থাকে। কিন্তু যে মানুষটা দুটো খুন করেছে সে কি এই সামান্য কথায় নরম হয়ে যাবে? আইরিস তখন তার সামনেই থাকা সেই ইঞ্জেকশনটা হাতে তুলে ঢুকিয়ে দেয় রিচার্ডের পায়ে, কিন্তু নিজের বডি সে এখনো ঠিকঠাক ভাবে কন্ট্রোল করতে পারছে না। তাই ইঞ্জেকশনটা রিচার্ডের পায়ে ঢুকিয়ে দিলেও সেটাকে আঙুল দিয়ে একটা চাপ মাত্র সে দিতে পারে না। এটা দেখে রিচার্ড প্রথমে তো তার শরীর থেকে ইঞ্জেকশন বের করে, আর ওর মধ্যে থাকা যেটুকু ওষুধ ছিল পরে আবার যাতে এরকম কোনো কিছু না হয় তাই ওষুধটাকে সে বাইরেই ফেলে দেয়। আর সে আইরিসকে এবার বলে, আমার ইচ্ছা তো ছিল তোমাকে বাড়ি নিয়ে গিয়ে প্রচন্ড টর্চার করার, কিন্তু আমার এই ফ্যামিলির জন্য সেটা এখন আর সম্ভব না। তাই এখন ভাবছি আমি তোমাকে ওই নদীর কাছে গিয়েই মারবো। রিচার্ড এবার আইরিসকে টানতে টানতে নদীর কিনারায় নিয়ে আসে, আর আইরিসকে নৌকায় বসিয়ে নৌকার মাধ্যমে সে নদীর মাঝখানের দিকে যেতে থাকে। আইরিস তার আশেপাশে থাকা সমস্ত জিনিস দেখতে থাকে, এমন কি জিনিস আছে যেটা উঁচু করে সে তার আত্মরক্ষা করতে পারবে। তখনই তার চোখ যায় রিচার্ডের প্যান্টের সঙ্গে গোজা ওই ছুরির দিকে। সেটা হাতে পাওয়ার জন্য সে এবার কাঁদতে কাঁদতে রিচার্ডকে বলে, দেখো আমি তো জানি আমি শেষ হয়ে যাব, কিন্তু তুমি কি একটা কাজ করবে? আমারই পকেটে আমার একটা ছেলের ফটো আছে, শেষবারের মতো তুমি কি ওটা আমাকে দেখতে দেবে একবার? কথাটা শুনে রিচার্ডও এবার দেখে, ঠিক আছে, বেচারি মারা যাবে তার আগে একবার দেখুক না ছেলের ফটো। আর এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিল আইরিস। যখনই রিচার্ড তার কাছে এসে নিচু হয়, এক মুহূর্ত সময় নষ্ট না করে আইরিস প্রথমে তার কোমর থেকে ওই ছুরি বের করে আর সঙ্গে সঙ্গে ওটা ঢুকিয়ে দেয় ওর গলায়। রিচার্ড ব্যথায় যন্ত্রণা এবার কি করবে ভেবে না পেয়ে তার কাছে থাকা বন্দুক দিয়ে এবার আইরিসকে মেরে ফেলতে চায়, কিন্তু সে শুট করতো তার আগেই আইরিস তার হাত থেকে বন্দুক ছিনিয়ে রিচার্ডকে গুলি করে দেয়। এবার রিচার্ড আর নিজের শরীরে কন্ট্রোল করতে না পেরে সে ওই বোট থেকে নদীর জলে পড়ে যায়। এটা দেখে আইরিস কিছুক্ষণের জন্য একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ফাইনালি সে তার শত্রুকে মেরে ফেলতে পেরেছে। কিন্তু যখনই তার চোখ যায় তার বোটের নিচের দিকে, সে দেখতে পায় ওই বোটে গুলি লাগার কারণে বেশ স্পিডে ওই বোটে জল ভরতে শুরু করেছে। আর এরকম চলতে থাকলে খুব তাড়াতাড়ি এই বোট ডুবে যাবে। আর দেখতেই দেখতে ঠিক এমনটাই হয়। বোট ডুবে এবার আইরিসও ডুবতে শুরু করে। তার গায়ে এতটাও এখন শক্তি নেই যে সে নিজে থেকে সাঁতরাতে পারত। যেহেতু ওষুধের ইফেক্টও ধীরে ধীরে কম হচ্ছে, তাই যেন তেন প্রকারে সে তার শরীরকে একটু একটু করে নড়িয়ে আর যখনই আবার ডুবে যায় আবার উপরে এসে আবারও একটু অক্সিজেন নেওয়ার চেষ্টা করে। এভাবেই বেশ কিছুক্ষণ চলার পর ধীরে ধীরে যখন তার শরীর আর একটু নর্মাল হয়, ফাইনালি আইরিস নদী থেকে উপরে আসতে সক্ষম হয়। আইরিস নিজেই বিশ্বাস করতে পারে না তার সঙ্গে কয়েক ঘন্টার মধ্যে কত কিছু হলো, আর তারপরেও সে এখন বেঁচে আছে। এইসবের মধ্যে সে লক্ষ্য করে যেমনটা সে নদী থেকে উঠে এসছে, রিচার্ডও যেন তেন প্রকারে ওই নদীর পাড়ে উঠেছে। আইরিস যখন তার কাছে যায় সে বুঝতে পারে রিচার্ড বাঁচার জন্য যন্ত্রণায় ছটফট করছে, কিন্তু চাইলে এখনো হসপিটালে কল করে বাঁচানো তাকে সম্ভব। তবে আইরিস তাকে না তো বাঁচাতে চায়, নাই বা এখানে একবারে তাকে মেরে ফেলতে চায়। সে তাকে ওইভাবেই ছেড়ে চলে যায় যাতে রিচার্ডের মৃত্যু একটু একটু করে যন্ত্রণা পেয়ে পেয়ে হয়। আর এর সঙ্গেই এই গল্পের পুরোপুরি শেষ হয়। একটা চাবির জন্য যে একটা মানুষের ভাগ্য কিরকম ভাবে চেঞ্জ হতে পারে সেটা জানতে হলে এই উপরে আসা এই ভিডিওটা দেখতে পারো। তাহলে দেখা হচ্ছে আবার। টাটা।